আমার মৎস্য চাষের চেয়ে আমি কৃষি থেকে অনেক সুস্থ আছি। শিক্ষিত যাদের বেকারত্ব আছে তাদের প্রতি 2 বিঘা করে জমি নিয়ে শুরু করার পরে তারা নিজেই বুঝতে পারবে যে চাকরির চেয়ে অনেক সুস্থ আছে। কি হিসাবে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে? আমি কৃষিকে সম্ভাবনার মুখ দেখতে পাচ্ছি কৃষির ভিতরে। দর্শক, আমরা আজকে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার দেবাটা থানার গাজীরহাট। এখানে হচ্ছে আমাদের তরুণ এক ভাই রবিন দাদা, উনি হচ্ছে মাছের প্রজেক্টের সাথে সাথে কৃষির অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে উনি কি কি কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং তার ভালো মন্দ সবগুলা দিক আমরা আপনাদেরকে তুলে ধরবো। থাকুন আমাদের সাথে। মাছের যে প্রজেক্টটা আপনি এটা কতদিন ধরে করতেছেন? এটা 10 বছর। 10 বছর? হ্যাঁ। আপনি এখন বর্তমানে মানে এই প্রজেক্টগুলো শুরু করার আগে কি করতেন? এর আগে মাছের ব্যবসা করতাম নিজে। মাছের চাষের উপরে উদ্বুদ্ধ হয়ে আপনি এখন নিজে মাছ চাষ করছি বা হচ্ছে প্রজেক্ট একটা হাতে নিছেন। আচ্ছা, এটার পরে আমরা অনেক জায়গায় ঘুরলাম, দেখলাম যে আপনার তরমুজের প্রজেক্ট আছে, আপনার হচ্ছে লাউ এর প্রজেক্ট আছে এবং বরবটি। আপনি এই মাছ চাষের সাথে সাথে আপনি এইটাতে কিভাবে উদ্বুদ্ধ হলেন? এলাকা প্রচুর কাঁচা সবজির দাম বেশি থাকায় আমি হচ্ছে এইগুলো শুরু করেছি। আচ্ছা। আর সবচেয়ে বড় জিনিস মাছের ব্যবসার লস হচ্ছে বা টাকা মার যাচ্ছে, এতে হচ্ছে রিস্ক প্রচুর। আচ্ছা। এই হিসাবে আমার যেটুক জমি আছে আমি সেটুক নিয়ে শুরু করছি। প্রথম লাউ চাষ, এতে দেখলাম ভালো একটা দৈনিক ইনকাম, আর আমার যাতে গেছে তাতে লস। এরপরে এটা বর্ষাকালীন সবজি হিসেবে। আপনি কিসে গেছেন আপনার লস হয়েছে? কি আমার হচ্ছে ধান চাষে বর্ষায় মার হয়েছে। আচ্ছা। আমার বর্ষায় ধান চাষ মার হওয়ার পরে আমি দেখলাম যে বর্ষাকালে ধান চাষ করবো না, তাই এই ধান চাষের যে খরচটা প্লাস মাছ দিয়েছি ধানের পরিবর্তে, দেখলাম উপরে সাথী ফসল হিসাবে সবজি। আচ্ছা। প্রথম হচ্ছে গিয়ে এই ঘেরের প্রজেক্টে প্রথম দিছি ঝিঙ্গা, তারপর দিছি হচ্ছে গিয়ে লাউ, তারপর দিছি তরমুজ, তারপর দিছি হচ্ছে গিয়ে পল্লা, তারপর দিছি অপর সাইডে ভেড়ির অপর সাইড দিয়ে দিছি বরবটি, তারপর উচ্ছা, তারপরে আরেক সাইডে দিছি খিরাই। এর ভিতরে সবচেয়ে লাভজনক ফসল হিসাবে তরমুজ, সাথী ফসল হিসাবে তরমুজ ভালো। আপনি তরমুজ কতদিন লাগাইছেন? আজকে পর্যন্ত 75 দিন বয়স। 75 দিন। আপনি হারভেস্ট করছেন কতদিন, মানে তরমুজ উঠাইছেন কতদিন? এই পর্যন্ত তরমুজ উঠাইছি 2 দিন। কেমন দাম যাচ্ছে তরমুজের? পাইকারি বাজার 45 টাকা আর খুচরা 50 টাকা। আচ্ছা রবিন ভাই, আপনি এই তরমুজ যে শুরু করলেন আজকে 75 দিনের মতো বললেন, এর রোগ বালাই সম্পর্কে একটু যদি বলতেন, মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো প্রতিবন্ধকতা এখানে আছে বা আপনার আরো জানা দরকার, এই ধরনের কোনো যদি জিনিস থাকে আমাদেরকে একটু বলতে পারেন, কারণ আপনার এই প্রজেক্টটা হয়তো আরো নতুন কোনো উদ্যোক্তা দেখবে, হ্যাঁ, সে যাতে সে উদ্বুদ্ধ হয় এবং এই চাষ করতে গেলে কি কি প্রতিবন্ধকতা আছে আপনি একটু আমাদেরকে বলবেন। এই তরমুজ লাগানোর থেকে প্রথম হচ্ছে গিয়ে মাটির পোকা, মাটি শোধন করতে হয়েছে, তারপরে গাছ বড় হলে ছত্রাক দিতে হয়েছে, তার পরবর্তীতে ভিটামিন মারছি, সার মারছি, একের পর এক প্রসেসিং করতে আছি। এরপরে সবচেয়ে ক্ষতিকর বর্ষাকালীন পানি বাধা রোগ। আচ্ছা। এই সবচেয়ে সমস্যা গোড়া পচলা। গাছে ফল হয়েছে এমন সময় পচলা সম্ভাবনা দেখা যাচ্ছে, তার জন্য ছত্রাকনাশক মারছি, ডিকোমিল, আরেকটা ছত্রাক সেটার নাম খেয়াল নাই। এই 2টা কোম্পানির ওষুধ ব্যবহার করছি আমরা এতে। আচ্ছা, এটা সবথেকে মারাত্মক যেটা বললেন তরমুজের ক্ষেত্রে ছত্রাকনাশক, পচলা রোগ যেটা বললেন, এই পচলা রোগটা হচ্ছে তরমুজের জন্য সবথেকে ভয়ানক। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আপনি যে দিলেন এই তরমুজের যে এখন যে বর্তমান অবস্থা, কোনোটা তরমুজ একটু হচ্ছে লম্বা, একটু চিকন, একটু মোটা, এই টাইপের কেন হচ্ছে? আপনি কি এখান থেকে কোনো মানে কোনো আপনার যে কোনো গ্যাপ আছে এটা কি আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমার কোন সাইডে গ্যাপ আছে? যদি এইটা গ্যাপ হবার কারণ অত্যন্ত বর্ষা
বর্ষার কারণে হরমোনের ঘাটতি হয়েছে। আচ্ছা, যে ফলটার হরমোনের ঘাটতি হয়েছে সেইটার জন্যই ওই যে গ্যাপ। মানে একটা তরমুজের হচ্ছে একটু মোটা একটু চিকন এরকম যে অবস্থা হয়েছে, এটা শুধুমাত্র কি হরমোন? হ্যাঁ, হরমোন জড়িত কারণ। আর প্রচুর পরিমাণ বর্ষা একটা না 8 থেকে 10 দিন হরমোন সঠিকভাবে পায় নাই, এই কারণেই এই সমস্যা। আচ্ছা, আপনি এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি লাউয়ের একটা বিশাল মাচা তৈরি করা। লাউ মানে আপনার এখান থেকে কতদিন লাউ হারভেস্টিং করছেন, মানে কতগুলা লাউ এখান থেকে তুলছেন? সঠিকভাবে তো গণা নাই, তার দিনই প্রতিদিন 20, 25, 30, 40, 50 কোনো হিসাব নাই, যেদিন যেমন মনে হয়েছে সেদিন তেমন। এই লাউয়ের যে এইটা কি জাতের বীজ আপনি ব্যবহার করছেন? দেবগিরি। আচ্ছা, প্রতি বোটায় 2 পিস করে লাউ এই কোম্পানির শুনে আনছিলাম, যে বিশ্বাস হয়নি, তারপরেও আমি বিশ্বাস করছি যে আমার কাছে ফল হওয়ার পরে। আপনার এখানে কত কত পিসের মতো এখানে লাউ গাছ আপনার? 13 পিস গাছ, 13টা মান্দা আছে টোটাল 13টা, 26টা গাছ, তাই তো? 26টা গাছ থেকে আপনি কতদিনে আপনি এই পরিমাণ লাউ সংগ্রহ করতে পারছেন? 60 দিন বয়স টোটাল গাছের বয়স। আচ্ছা, এর মধ্যে আপনি মানে উঠাইছেন কতদিন লাউ? উঠাইছি 15 থেকে 18 দিন। 18 দিন। হ্যাঁ। আচ্ছা, টোটাল লাউ আপনি এবার দাম কেমন পাচ্ছেন? পাইকারি দিচ্ছি হচ্ছে 30-25 টাকা পিস, প্রতি পিস 25 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, এই লাউগুলো কি ঢাকার দিকে যায় না? আমার গ্রামেই, আমার বাড়ি গাজীরহাট রামনাথপুর গ্রাম, রামনাথপুর বাজারে বিক্রি হয়। আচ্ছা, এই বাজারে আপনি বিক্রি করতে পারতেছেন? গাজীরহাট বাজার। আমি আপনার কাছ থেকে আরো একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাদের দিকে তো প্রচুর মাছের প্রজেক্টগুলো হয়। হ্যাঁ, ধরেন বাগদা চিংড়ি যে প্রজেক্টগুলো আমরা করি, বেসিক্যালি এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে এখন শুনি হচ্ছে যে খুব বেশি লাভ নাই। তো আপনি ওই চিন্তা করেই কি হচ্ছে এগ্রিকালচারের প্রজেক্টগুলো হাতে নিয়েছেন? হ্যাঁ, ওই বাগদা প্রচুর পরিমাণ ভাইরাস জড়িত থাকায় প্রতিটা চাষি মাছ মার খাচ্ছে। এই ক্ষেত্রে আমি বাগদার চাষ বাদ দিয়ে আজকে সাদা মাছের প্রজেক্ট। আচ্ছা দর্শক, আমরা এখানে একটু বলে রাখতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলাতে আপনার প্রচুর বাগদা চাষ হয়, কিন্তু এখন বর্তমান সময়ে বাগদার মানে বাগদা বলতে হয়তো অনেকেই বুঝবেন না যে চিংড়ি যেটা এখান থেকে যায়, তো বাগদা চিংড়ি আমাদের দিকে বলে বাগদা চিংড়ি, একটা হচ্ছে সাকি চিংড়ি, একটা হচ্ছে গলদা, হরিণা আছে। তো এই চিংড়ি চাষে কিন্তু এখন খুব বেশি লাভবান হতে পারতেছে না মানুষ। তো যাদের এই ধরনের প্রজেক্ট করার মতো জায়গা আছে, মানে যারা মাছের চাষগুলো করতেছেন, আপনারা চাইলে এখানে সাথী ফসল হিসাবে এগ্রিকালচারের বিভিন্ন প্রজেক্ট আপনারা কিন্তু হাতে নিতে পারেন। রবিন ভাই, আপনি তো এখানে অনেকগুলো বরবটি গাছ লাগাইছেন, বরবটি গাছ থেকে আপনি কি পরিমাণ এখান থেকে দৈনিক কোনোদিন 60 কিলো, 70 কিলো, 50 কিলো, 80 কিলো, যেদিন যেমন হয়েছে। আচ্ছা, এখন আপনার বর্তমানে আপনার বাগান থেকে এই প্রজেক্ট থেকে কি কি বিক্রি করতে পারতেছেন? এই মুহূর্তে বরবটি উঠছে, আর লাউ, আচ্ছা, পল্লা, ঝিঙ্গা। তো মোটামুটি এখান থেকে এখন কি ভালো ইনকাম হচ্ছে? হ্যাঁ, এতে ভালো আছে। কেমন মনে করতেছেন আপনি যেখান থেকে কৃষি প্রজেক্টটা শুরু করছেন এই মাছের ঘেরের সাথে সাথে, তো এখান থেকে আপনি হচ্ছে কি পরিমাণ দেখতে পাচ্ছেন মাসে, কেমন টাকার মতো এখান থেকে? তরমুজ বাদে, তরমুজ তো মানে গুনতির ফসল, তরমুজ বাদে দৈনিক 1000 টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব, তাই তো? আচ্ছা, আমরা তাহলে এখন আরেকটু মাছের বিষয়ে কথা বলি। সেখানে আমরা আপনাকে দেখলাম যে এখানে আপনি ওই যে একটু লাল কালারের মাছ এখানে চাষ করেন। আমার সাতক্ষীরা জেলায় এই মাছটার নাম ট্যাবলেট মাছ, অথচ বাইরে অনেক নামের পরিচিত মাছটা। কেউ কার্পো বলে, কেউ অনেক নাম আছে। তো আমি কার্পো নামটা চিটাগাঙ্গি ভাষা, কার্পো এটা চিটাগাং শুনছি, আর আমার এলাকায় ট্যাবলেট বলে চলে, মাছ হিসেবে আমরা জানি আর কি যেটা। তো এই মাছটা এখানে কতগুলা মাছ আছে আপনার? আমার এইখানে 5000 পিস ট্যাবলেট আছে। 5000 পিস। এখানে আপনার কতটুকু জায়গা? এইটা 2 বিঘা। এটা টোটাল 2 বিঘা? হ্যাঁ। আচ্ছা, 2 বিঘা জমিতে কত পিসের মাছ বললেন? কত পিস? 5000 মাছ। সব কি ওই ট্যাবলেট মাছ? না, সঙ্গে অন্য মাছও আছে। কি মাছ আছে আর? সঙ্গে রুই মাছ আছে, কাতল মাছ আছে, গেলাস আছে। আচ্ছা, গেলাস আছে, মনোসেক্স আছে অল্প, আর সঙ্গে ব্লাড কাপ আছে। আচ্ছা, আপনি এই সবগুলা মাছ একসাথে কেন দিচ্ছেন? সবগুলো মাছ একে অপরের সাথে সম্পর্ক। আচ্ছা,
যে মাছটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কাতল মাছ ভাড়না খাদ্য খায়, গ্লাস কাপ মাছ ঘাস কুটো যা আছে টুকটাক সেগুলো দিলে গ্লাস কাপ পরিষ্কার করে দিয়ে দিয়ে আচ্ছা জন্য। আর মৃগেল মাছ মাটির তোলা তো ক্লিয়ার করার জন্য মৃগেল ট্যাবলেট একই খাদ্য খায়, তা মৃগেল কম দেওয়া, আচ্ছা ট্যাবলেট মাছ বেশি দেওয়া, মাটির বোধটা নষ্ট করে দেয়, মাটির গ্যাস গন্ধ কাটাই দেয়। আচ্ছা আর হচ্ছে কি ব্লাড কাপ শামুকের কুচি হয়, ব্লাড কাপ শামুকের কুচি খাওয়ার জন্য, এটা শামুকের জন্য, শামুক পরিষ্কার করে দেয়। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যে অনেকগুলো মাছের সংমিশ্রণ যেটা রাখছেন, হুম। মানে আমাদের এই যে কিছু কিছু মাছ ঘাস খাবে, কিছু মাছ নিচের শামুকগুলো হ্যাঁ। যেগুলো খাবে, আপনি এইগুলো ঠিক রাখার জন্য অনেকগুলো মাছ হ্যাঁ, কম কম দিয়ে সব রাখছেন। মাছ কম কমই দিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আর এই মাছের এখান থেকে আপনি কি পরিমাণ, আপনি মাছ তো চাষ করতেছেন অনেকদিন, সাদা মাছ কতদিন চাষ করতেছেন? সাদা মাছ 4 বছর। 4 বছর। শুধু কি এই মাছগুলোই চাষ করতেছেন না অন্য আর? অন্য সাইড করছি, তা অন্য সাইড হচ্ছে দেখলাম চিংড়ি মাছ ছাড়িগুলো ধরা খাইছি, চিংড়ি জাতীয় বলতে খেয়ে এবছর মনের কষ্টে চিংড়ি মাছ দেই নাই। আচ্ছা, এবছর এই সাদা মাছের মানে এই কয় বছর সাদা মাছ দিয়ে তার সাদা মাছের রেজাল্ট ভালো। মানে এখন আপনি ওখান থেকে ভালো হুম। রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে কি পরিমাণ লাভ আপনার হচ্ছে এই পর্যন্ত 4 বছর, আপনি কি পরিমাণ লাভ পাইছেন? সঠিকভাবে তো মানে হিসাব জিনিসটা হিসাব অ্যাকুরেট করা নাই। তাহলে আপনি মাছ করতেছেন, আপনার সবজি, সবজি করতেছেন, এই দুইটা মিলাই মোটামুটি এখান থেকে ভালো। এবার এই তো বর্ষাকালীন সবজি শেষ পর্যায়ে, এরপরে টমেটো। ও টমেটো দিবেন হ্যাঁ। আবার। দর্শক, আমরা এই রবিন ভাইয়ের প্রজেক্ট আজকে দেখতে আসার সাথে সাথে আমাদের আরেকজন ভাই জাকির ভাই, উনি এই প্রজেক্টটা দেখতে আসছে। আমরা শুনবো তার কাছ থেকে, উনিও নাকি আমরা শুনছি যে এই রবিন ভাইয়ের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে উনি নিজেও এই কৃষি প্রজেক্ট নাকি শুরু করছে। তো আমরা শুনবো তার মুখ থেকে সরাসরি। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আমার নাম জাকির হোসেন, আমি ব্র্যাক দেবাটা অফিসে চাকরি করি, আচ্ছা মাইক্রো ফিন্যান্সে চাকরি করি। আমি রবিন আমার লোনি। এখন ওর সাথে কথা বলতে বলতে ওর ঘেরে একদিন আসছিলাম। আচ্ছা আসার পরে দেখলাম ওর এই প্রজেক্টটা দেখে আমার খুব ভালো লাগছিল। এবং আমার বাসা হলো কয়রায়। আমি কয়রাতে আমার জমি লিজ নিয়ে 4.5 বিঘি জমি লিজ নিয়েছি, নিচির আছে 1.5 বিঘি, প্রায় 6 বিঘার মতো একটা ঘের করছি। আমার ঘের আড়ে হলো 100 হাত আর লম্বায় 400 হাতের মতো, 6 বিঘা জমি আমি এই প্রজেক্ট শুরু করছি। আমি রবিনের মাঝে 2বার ওরে নিয়ে গেছি যে আমি কি দেব, আমি তো নতুন উদ্যোক্তা, আমি জানি না কিছু, এজন্য তারে নিয়ে গেছি খরচ করে এখান থেকে। সে আমার যে গাছে সার পানি ওষুধ খেতে কি লাগবে এটা যে দেখাই দিছে। সে আমার মানে ভাইয়ের চেয়েও বড় উপকার করছে সে। আচ্ছা, আপনি এই মানে মূলত রবিন ভাইয়ের এই প্রজেক্টটা দেখার পরে আপনি এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি ঘের করছি। আপনি এটা করছেন, আমি করছি এই বছরই। আচ্ছা, আপনি কি কি করতেছেন এখন, মানে মাছের প্রজেক্ট আছে? হ্যাঁ, মাছ সাথে সাইড ফসল হিসেবে সবজি। আচ্ছা, সাথী ফসল হিসাবে এগুলো কি কি করতেছেন এখন? আমি লাউ দিছি, মিষ্টি কুমড়া দিছি, শসা দিছি, তরমুজ দিছি, যেহেতু আমার ঘেরটা অনেক বড়। আচ্ছা, তারপরে করলা দিছি, ধুদুল দিছি, ঝিঙা দিছি। এটা কতদিন হইলো আপনার? আমার এই তো রবিন দাদা আর আমি একসাথে বীজ নিয়ে এসে ওই 60 দিন বয়স হয়েছে আমাদের, 65 দিন। 60 দিনের মতো? হ্যাঁ, 60 দিনের মতো। 60 দিনের মতো সব গাছ, কোনো মানে কি কোনো সবজি কি এখান থেকে হারভেস্ট করছেন এই পর্যন্ত? হ্যাঁ, হারভেস্ট করতেছি প্রতিদিনই তো 2,000 টাকার করে সবজি হারভেস্ট করতেছি, করতেছেন? বিক্রি করতেছি অলরেডি। আপনি কৃষিকে কি হিসাবে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে? আমি কৃষিকে সম্ভাবনার মুখ দেখতে পাচ্ছি কৃষির ভিতরে। মানে আপনি এখান থেকে যে আপনি যে জবটা করতেছেন, হ্যাঁ, এর পাশাপাশি আমার বাবা বাড়িতে আছে, বাবারে দিয়ে করাচ্ছি। আমি প্রতি সপ্তাহে যে এটা কি কি খেয়াল করতেছি, 2 দিন যেই দেখাশোনা করি। আচ্ছা, তরমুজে সব থেকে ক্ষতিকর যেটা বললেন আপনি পচলা রোগ, পশলা রোগ। এই রোগটা কি আপনি এখন বুঝতে পারেন যে আসলে কি পরিমাণ কি কাজটা করলে এই পচলা রোগটা আর হবে না? একটাই কারণ, ওর ছত্রাক জড়িত রোগ। পানি বসলে গোড়া পশলা ধরে ছত্রাক দেখা দেয়, আক্রমণ করে হুম। এটাতে। আর তরমুজের ওই রোগ ছাড়া দ্বিতীয় কোনো রোগ ক্ষতিকর না। সবচেয়ে ক্ষতিকর ছত্রাক। ওই ছত্রাক যখন লাগে গোড়া পুষে দিয়ে গাছ মরে যায়, গাছে ফল ছোট আছে ওই অবস্থায় মারা যায়। ওর কোনো চিকিৎসা আর দেওয়া যায় না। আর সব চিকিৎসা দেখা যায় যে এটা হচ্ছে বর্ষাকাল। দর্শক, আমরা লাস্টের দিকে চলে এসেছি। আপনি তরুণদের উদ্যোক্তা সম্পর্কে, মানে তরুণ যারা এখন বাংলাদেশে তো অনেক শিক্ষিত বেকার যুবক কিন্তু আছে, আপনি এই
এই নতুন যারা আপনার এই চাষে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? অল্প দিনে লাভজনক ফসল তরমুজ ফসল। বিঘা প্রতি আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ টাকা তরমুজ 3 মাসে লাভজনক ফসল হিসেবে আছে। আর এরপরে তো সাথী ফসল আছেই, কারণ তরমুজ হচ্ছে গিয়ে অল্প দিনের ফসল। অল্প দিনের ভেতরে এই ফসলটা হারভেস্ট করা যায়। বিঘা প্রতি 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত তরমুজ হারভেস্ট করা যায়। এই হচ্ছে গিয়ে তরমুজ চাষের অল্প সীমিত সময়ের মধ্যে সাথী ফসল হিসেবে পাওয়া যাবে ঘের থেকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।